জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সেই সাথে সব সময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। Spirit, be here with me. Yes. Look at me. Put.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি আপনি সব সময় ভালো থাকেন এবং ভালোর দলে। আমার নাম সিয়াম, আমি মিরপুর 11 কালশিতে থাকি। পড়ে শোনালে খুশি হব। এরপর তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং তারপরে লিখছেন, আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা ভূত.com এর মাধ্যমে আমি শেয়ার করতে চাই। আমি ঘটনায় চলে যাই। ঘটনাটি শুরু হয়েছিল 2014 ডিসেম্বর মাসের 19 তারিখে। প্রতিদিনের মতো আমি অনেক রাত করে ঘুমোতে যাই। ঘুমোতে ঘুমোতে 2টো বেজে যায়। সেদিন রাতে আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা ঠিক এরকম ছিল যে আমি কোন একটা শপিং মলে লিফটে ঢুকে লিফটের দরজা বন্ধ হতেই একটি মেয়ে দৌড়ে এসে বলে, ভাইয়া আমি কি আসতে পারি? আর তখনই আমার ঘুম ভেঙে যায়। স্বপ্নটা এভাবে 7 দিন দেখি। এরপর আমি এই স্বপ্নটা আমার এক বন্ধুর সাথে শেয়ার করি। আমার বন্ধু বলে, এটা কিছু না, এগুলো স্বাভাবিক, কিন্তু আমি যে মেয়েটিকে স্বপ্ন দেখেছি সেই মেয়েটিকে আমি বাস্তবে কখনো দেখিনি। তখন আমার বন্ধু বলে, আজকে যদি আবার আমি স্বপ্ন দেখি তাহলে আমি যেন স্বপ্নে বলি মেয়েটিকে লিফটের ভেতরে আসতে, তারপর দেখি কি হয়। একথা শুনে আমি জিনিসটাকে অতটা গুরুত্ব দিলাম না। যেদিন ঘটনাটি ঘটে সেদিন ছিল 25 তারিখ, আমার জন্মদিন। তো সেদিন অনেক দেরি করে ঘুমাতে যাই। ঠিক ওই দিনও একই স্বপ্ন দেখি। স্বপ্নের মধ্যে আমি সেদিন সাহস করে বলে ফেললাম যে আপনি আসেন। এটি বলার পর আমার ঘুম ভেঙে যায় এবং আমি চোখ খুলে দেখি আমার সামনে সেই মেয়েটি বসে আছে আমার বিছানার পাশে। আমি এটি দেখে এক লাফে মশারি ছিঁড়ে বিছানা দিয়ে নেমে পড়ি। নেমে দেখি ঘরের মধ্যে কেউ নেই। ওপাশ থেকে আমার আব্বু আম্মু চলে আসেন। কি হয়েছে আমি তখন বলি কিছু না, কারণ আমি যদি বলতাম আমি ভয় পেয়েছি তাহলে আমাকে একা রুমে তারা থাকতে দিতেন না। এতে করে আমার রাত জাগার আর ফেসবুক দেখার ব্যাপারটা একেবারে বন্ধ হয়ে যেত। এরপর আব্বু আম্মু চলে যায়। আমি রুমে লাইট জ্বালিয়ে রেখে কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ ওয়াশরুমে যাওয়ার দরকার হলো, কিন্তু আমি অনেক ভয়ে ছিলাম। তারপরেও সাহস করে বিছানা থেকে বের হয়ে দরজাটি খুলতে গেলাম। আমি দরজা টান দিয়ে খুলে বের হব, আর উপাস থেকে ওই মেয়েটিও দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে এসে দেখে আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। আমি ভয়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। এরপর সেই মেয়েটি আমাকে বলে, আপনি আমাকে আসতে বললেন, আর এখন আপনি আমাকে ভয় পাচ্ছেন? আমি আরো ভয় পেয়ে গেলাম। সে আমার সাথে কথা বলছে। এরপর আমাকে বলে সে আমার স্বপ্ন থেকে এখানে এসেছে, নাম সকাল। এগুলো শোনার পরে আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি এবং চোখ খুলে দেখি সেই মেয়েটি সেখানে এখনো দাঁড়িয়ে আছে। আমি আমার হাত ওয়ালের সাথে জোরে জোরে ঘুষি দেই, এটি দেখার জন্য যে আমি জেগে আছি কিনা। হ্যাঁ, আমি জেগে আছি এবং আমি সত্যি একজনকে দেখতে পাচ্ছি। সেই মেয়েটি আমাকে বলে আমি ছাড়া অন্য কেউ নাকি তাকে দেখতে পারবে না, আমি নাকি শুধু অনুভব করতে পারবো। এটি বলে সে হাওয়ায় মিলিয়ে যায়।
আমি তখন আবার অনেক ভয় পেয়ে যাই। এরপর অনেকক্ষণ চিন্তা করি আমার সাথে কি হলো, আমি কি সত্যি দেখলাম নাকি ভুল, এগুলো চিন্তা করতে করতে সেদিন রাত শেষ হয়ে যায়। এর পরের দিন আমি স্কুলে যাই। আমার প্রতিনিয়ত যে সমস্ত কাজ থাকে সে সমস্ত কাজ করি। রাতের বেলায় হোমওয়ার্ক করছিলাম, তখন আমার কলম নিচে পড়ে যায়। আমি কলমটি উঠাতে গিয়ে দেখি নিচে কোথাও খুঁজে পাই না। পরে টেবিলের উপর তাকিয়ে দেখি কলমটি টেবিলের উপরে রয়েছে এবং টেবিলের পাশের চেয়ারে বসে আছে সেই মেয়েটি। আমি এক চিৎকার দিয়ে আম্মুর রুমে চলে যাই। আম্মুকে বলি, আম্মু, আমার রুমে ওখানে উনি কে? বাসায় কি কেউ আসছে? আম্মু তখন আমার সাথে আমার রুমে আসে। এসে দেখে ঘরে কেউ নেই, কিন্তু আমি ঠিক দেখেছি সেই মেয়েটি সেই চেয়ারে বসে আছে, আমাকে দেখছে এবং হাসছে। মেয়েটি বলছে, কোনো লাভ নেই, আমি ছাড়া কেউ দেখতে পারবে না। সত্যি তাই, আমার আম্মু দেখতে পারছিল না। এরপর আম্মুর সাথে আমি আম্মুর রুমে চলে যাই এবং আমি সবকিছু বলি যা আমার সাথে ঘটেছে। এরপর আম্মু বলে, এগুলো আমার মনের ভুল। আমি বলি, আমি তো এখনো দেখতে পাচ্ছি, সেটা কিভাবে সম্ভব? আম্মু বলে, কই আসো তো। আবার যে দেখি ঘরে কেউ ছিল না। তখন আম্মু বলে, যেটা দেখেছি সেটা মনের ভুল। আমিও তাই মানি এবং আমিও হোমওয়ার্ক করতে থাকি। কিছুক্ষণ পর সেই মেয়েটি বলে, আপনি আমাকে আসতে বলে এখন কেন ভয় পাচ্ছেন? আমাকে দেখে এরকম করছেন কেন? আমি তখন ওর সাথে কথা বলি। আমি বলি, আপনি কে? আপনি আমাকে কেন ভয় দেখাচ্ছেন? আপনি আমাকে কেন ভয় দেখাচ্ছেন? তখন সে আমাকে বলে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না, আমি শুধু আপনার সাথে কথা বলতে চাই। আমি বললাম, আপনি আমার সাথে কথা বলতে চান? আমি সত্যি অনেক ভয় পাচ্ছি, আপনি আমাকে আর ডিস্টার্ব করবেন না। এরপর সে চলে যায়, কিন্তু এরপর থেকে সে আমার সামনে আসতো না। কিন্তু মাঝে মাঝে আমি অনুভব করতাম আমাকে কেউ যেন দেখছে। আমি এগুলোর জন্য অনেক বিরক্ত হতাম এবং এরপর আমি হুজুরের সাথে দেখা করে একে তাবিজ নিলাম এবং হুজুর আমাকে বলল, কিন্তু কোনো লাভ হলো না। আমি এরপরেও আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে ফলো করে। একদিন রেগে গিয়ে আমি বলে উঠলাম, আপনি যেই হন আমার সামনে থেকে চলে যান। আমার সাথে আছে যে, সে আসেনি। এরপর তার নাম ধরে বললাম, সকাল আসো। আমি হঠাৎ তাকে দেখতে পেলাম। এবার আমি আর ভয় পাইনি। আমি বললাম, আমাকে এভাবে লুকিয়ে লুকিয়ে না দেখে আমার সামনে আসো, তাও ভালো, কিন্তু লুকিয়ে থেকে দেখলে আমার অস্বস্তি লাগে। এরপর থেকে ওই মেয়েটি আমার সাথে প্রায়ই কথা বলতো। এ কথা সে কথা বলতে বলতে আমি আমার বন্ধুদের সাথে ঘোরা ফেরা, অনলাইনে থাকা, এগুলো থেকে দূরে থাকা শুরু করলাম। এক সময় ওর সাথে কথা বলতে বলতে আমার ওকে ভালো লেগে গেল। এমনটা হয়ে যায় যে ওর সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আমি কখনো নিজে থেকে ওকে অনুভব করতে পারিনি যতক্ষণ না সে আমার কাছে আসতো। আমি চিন্তা করলাম একবার আমি ওর ছবি তুলবো, কিন্তু কিভাবে তুলব? ওকে ক্যামেরায় দেখা যায় না, আয়নাতেও না। এরপর আমি ওর ছবি আঁকতে শুরু করলাম। আমি ছবি আঁকতে খুব ভালো পারি না, তাই যতটুকু পারি ততটুকু ওকে সামনে বসিয়ে রেখে এঁকে আমি আবার বন্ধুদের দেখাই। কেউ বিশ্বাস করতে চায় না, বলে হয়তো এরকম কাউকে তুই কোনোদিন দেখেছিস, ভালো লেগেছে, তাই হয়তো তুই এরকম ওর সাথে কথা বলিস, অনুভব করিস। কিন্তু সত্যি কথা বলতে আমি এরকম কাউকে কখনো দেখিনি, এটাই প্রথম। এবং আমি ওকে বলি আসলে কে সে? সে বলে আমি একটি আত্মা, সে কখনো নাকি আমার ক্ষতি করবে না, সে আশা বন্ধ করে দেবে। এর কারণ জানতে চাইলে সে আমাকে বলে, সেটা কিছুদিন পরে আমি নিজেই বুঝতে পারবো। এই কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগে, কারণ ওর সাথে অনেকটা সময় ছিলাম। আমার ভয় থেকে ওর প্রতি ভালোবাসা, ভালো লাগা শুরু হয়ে যায়। আমি ওকে হারাতে চাচ্ছিলাম না। ও সবসময় একটা ড্রেস পরে থাকতো, যেটি একটা হালকা নীল রঙের জ্যাকেট। ওর চোখের রংটাও ছিল নীলচে, চোখের মধ্যে সাদা সাদা কি যেন সব সময় থাকতো। ওর হাসিটা অনেক ভয়ানক ছিল। একটা গলায় মাফলার থাকতো, শেষের দিকে 3টা বলের মতো ছিল এবং XOS লেখা ছিল। সেদিন ও এই কথাটি বলে এরপর থেকে আর আমি তাকে দেখতে পাই না। এভাবে 2 দিন কেটে যায়, আমি ওকে দেখতে পাই না। মূল কথা, আমি ওকে কোনোদিন
এভাবে জিজ্ঞেস করিনি যে ও কেন আসছে, কি চায় এই সম্পর্কে। যেদিন আমি জিজ্ঞেস করলাম এরপর থেকে ওকে আর দেখতে পাচ্ছিলাম না। একদিন হঠাৎ রাতে আমি ওয়াশরুমে যেতে গিয়ে ডাইনিং স্পেসে লাইট জ্বালাতে গিয়ে দেখি ফ্যানের সাথে ও ঝুলছে। এটি দেখে আমি চিৎকার করি, কান্না করি, আমার খুব খারাপ লাগে। আমি ওকে নামাতে চাই, কিন্তু আমি ওকে স্পর্শ করতে পারি না, আমি ওকে দেখতে পারি না। কিন্তু সবাই আসা মাত্র এবার আমি ওকে আর দেখতে পারলাম না। আমি কাঁদতে কাঁদতে রুমে চলে গেলাম। যাওয়ার পর আমি শুয়ে পড়ি এবং অনেকক্ষণ পরে ঘুমিয়ে পড়ি। এবার স্বপ্নের মধ্যে সকালে সে আমাকে বলে, এই জন্যই আমি বলেছিলাম পরে জানতে পারবে, আর আমি শুধু তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, শুধু এটুকুই, ভালো থেকো। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাগুলো শুনে কারো বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটা সত্যি আমার জীবনে ঘটে গেছে এমন একটা ঘটনা। ভালো থাকবেন। ইমেলটা পড়ার জন্য ধন্যবাদ। Spirit, be here with me. Bhoot.com. The fear returns with Russell. এখন যে ঘটনাটা শোনাবো সেই ঘটনা নিয়ে একটু কথা বলি। আমরা তো রেগুলার এরকম ধরনের ঘটনা শুনেই থাকি, যে লাশ খাওয়া, এই ধরনের ঘটনা আমরা শুনি রেগুলার। আমরা তো রেগুলারই শুনি যে এই ধরনের ঘটনা আমাদের মোটামুটি জানাও আছে, যে আমরা শুনলেই বুঝে ফেলি যে ও আচ্ছা এই টাইপের ঘটনা, এটা তো আমরা শুনেছি। কারণ লাশ খাওয়া খুবই পরিচিত একটা ব্যাপার। গোরস্থানের মানুষ থাকে, লাশ খায়, নৌকায় লাশ খায়, ঘরের মধ্যে মৃতদেহ খেয়ে ফেলে, খুবই কমন। এই কমন ঘটনার মধ্যে যদি আনকমন কিছু থাকে, অপরিচিত কিছু থাকে, তখনই সেটা হয়ে যায় ঘটনা, আর তখনই সেটা স্থান পায় Bhoot.com-এ। হ্যাঁ, আমরা বাছি এইভাবেই যে খুবই পরিচিত ঘটনার মধ্যেও যখন কিছুটা অস্বাভাবিক, কিছুটা অসঙ্গতি থাকে, তখন আমরা বলি সেটা Bhoot.com-এর স্ট্যান্ডার্ড মেনটেন করতে পেরেছে। তো যাই হোক, সেরকমই একটি ঘটনা আমরা এখন প্লে করব আপনাদের জন্য। আশা করছি যে ভালো লাগবে, এবং এইবার না ঘটনাগুলো খুব অদ্ভুত টাইপের। আমি আশা করছি পুরো ঘটনায় আপনাদের ভালো লাগবে। সাথেই থাকুন, স্টে টিউন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করবো না কেমন আছেন, আপনি সবসময় ভালোর দলে। আমি মুহতেসাম স্বচ্ছ, বগুড়া সূত্রপুর থেকে বলছি। রাসেল ভাই, একটু বলে নিতে চাই, আমি আপনার অনেক বড় একজন ভক্ত। অনেক ছোট থেকে আপনার সব এপিসোড গুলো আমার শোনা। অনেকদিন থেকে ভাবছি যে আপনাকে একটি ঘটনা পাঠাবো, সেখান থেকেই এই ঘটনাটি পাঠানোর উৎসাহ পাই। রাসেল ভাইয়ের কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে 2004 সালের ডিসেম্বর মাসে। ঘটনাটি একটি রিকশাওয়ালার সাথে ঘটে। তো রাসেল ভাই সেই রিকশাওয়ালা রিকশা চালাতেন। তো ডিসেম্বর মাস, প্রচন্ড শীত, আর আমাদের উত্তরবঙ্গের এইদিকে শীতের তীব্রতাটা একটু বেশি থাকে প্রতিবারই। তো সেইবারও ব্যতিক্রম ছিল না, সেইবারও প্রচন্ড শীত ছিল। শীতের কারণে দিনে রাস্তায় লোকজন বের হতে পারতো না। তো সেই জন্য ভাড়াও তার খুব একটা হতো না। তো সেই জন্য তিনি চিন্তা করে যে রাতেও সে রিক্সা চালাবে। তো রাসেল ভাই সে রাত করেও রিক্সা চালানো শুরু করে। তো একদিন সে রাতে রিক্সা নিয়ে বের হয়েছে। তো সেই দিন প্রচন্ড শীত পড়েছে, রাস্তায় প্রচন্ড কুয়াশা। তো এরকম একটি শীতের রাতে সে রিক্সা নিয়ে বের হয়েছে, কিন্তু সে কোনো যাত্রী পাচ্ছে না। সে রিক্সা নিয়ে ঘুরছে যাত্রীর সন্ধানে।
তো ঘুরতে ঘুরতে সে রেল স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিল, যে যদি কোনো যাত্রী পায় সে নিয়ে যাবে আর কি। আসল ভাই, আমাদের বগুড়া স্টেশনে রাত 10টায় লাস্ট ট্রেনটি আসে। এটা হচ্ছে লালমনি এক্সপ্রেস, লালমনিহাট থেকে আসে। তারপরে কোনো ট্রেন স্টেশনে আসে না। কিন্তু সেই রিক্সাওয়ালা উনি দেখতে পায় আনুমানিক 12টার সময় একটা ট্রেন স্টেশনের দিকে এগিয়ে আসছে। সে ভাবে যে এত রাতে তো ট্রেন আসার কথা না, এই ট্রেনটি এত রাতে আসতেছে, হয়তোবা কোনো টাইম টেবল বিপর্যয়ের কারণে হয়তোবা ট্রেনটি দেরি করে আসছে। তো যাই হোক, ট্রেন স্টেশনে আসে, ট্রেন স্টেশনে এসে থামে। তো উনিও স্টেশনের গেটের দিকে আগায় যায়। গিয়ে দেখতে পায় যে ট্রেন থেকে কোনো লোকজন নামছে না, শুধুমাত্র একটা লোক ট্রেন থেকে বের হয় এবং বের হয়ে সে কোনো দিকে না তাকিয়ে সরাসরি তার রিক্সার দিকে চলে আসে। তো জিনিসটা দেখে সে একটু অন্যরকম চিন্তা করে যে এত বড় একটা ট্রেন থেকে শুধুমাত্র একজন লোক। তো আবার সে ভাবে যে শীতের রাত, হয়তোবা যাত্রী নেই। তো যাই হোক, সে কিছু মনে করে না। তো সেই লোকটি তার রিক্সার দিকে আসে, সে বলে যে যাবি? তো সেই রিক্সাওয়ালা বলে যে জি স্যার যাব। কোথায় যাবেন? তো সেই লোকটি বলে যে তুই আমাকে নিয়ে ভাই পাগলা মাজারের কাছে যাবি এবং ভাই পাগলা মাজার থেকে আবার আমাকে এখানে নিয়ে আসবি। সে লোকটির একটু বর্ণনা দেই রাসেল ভাই। সে লোকটির পরনে ছিল জুব্বার মতন একটি ড্রেস এবং সে লোকটির পাগড়ি তার চোখ পর্যন্ত ছিল এবং পাগড়ির যে কাপড়গুলো থাকে সেগুলো দিয়ে তার মুখটা ঢাকা ছিল, সে তার চেহারাটা ভালোভাবে দেখতে পারতেছিল না। তো রিক্সাওয়ালা বলে যে ঠিক আছে স্যার যাব, কিন্তু একটু ভাড়া বেশি দিতে হবে। লোকটি বলে যে ঠিক আছে, তুই যা চাস তোকে তাই দিয়ে দেব, তুই চল। তো রিক্সাওয়ালা আর 7-5 না ভেবে লোকটিকে নিয়ে রওনা দেয় ভাই পাগলা মাজারের উদ্দেশ্যে। তো রাসেল ভাই, ভাই পাগলা মাজারটি হচ্ছে একটি কবরস্থান, ওখানে একটি মাজারও আছে। এটি আমাদের বগুড়ার বড় একটি কবরস্থান। এখানে শহরে যারা মারা যায় তাদেরকে এখানে দাফন করা হয়। তো রাসেল ভাই, রিক্সাওয়ালাটি লোককে নিয়ে রিক্সায় আসতে থাকে। আস্তে 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 সে যখন মাজারের কাছাকাছি আসে, তো তখন সে পিছন থেকে একটু গুনগুন গুনগুন একটু সাউন্ড শুনতে পারে। তো সে ভাবে যে হয়তোবা লোকটি ফোনে কারোর সাথে কথা বলছে, সেজন্য শব্দ আসছে। তো সে মাজারের সামনে দাঁড়ায়। লোকটি বলে যে তুই মাজারের গেটে দাঁড়া, আমি ভিতরে যাব, একটু পরে চলে আসবো, তুই কোথাও যাস না, তুই মাজারের গেটেই দাঁড়া। তো রিক্সাওয়ালা ভাবে যে হয়তোবা কারু কবর জিয়ারত করতে আসছেন, তো সেই জন্য উনি বাহিরে দাঁড়ায় থাকেন, লোকটি যেন অপেক্ষা করতে থাকে। আনুমানিক 30 মিনিট পর লোকটি আসে। লোকটির হাতে একটা পুটলির মতো দেখা যায়। যখন লোকটি ভিতরে যায় তখন তার হাতে কিছুই ছিল না, আসার সময় তার হাতে একটা পুটলির মতন দেখতে পারে। এবং সে যখন আসছিল খুব
মানে তাড়াহুড়ার মধ্যে এসে তার রিক্সায় উঠে বসে এবং তাকে বলল তাড়াতাড়ি চল। তো রিক্সাওয়ালা কাছে একটু খটকা লাগে, তারপর সে কিছু না বলে রিক্সা সে প্যাডেল করা শুরু করে। তো রাসেল ভাই সে রিক্সা প্যাডেল করছে, লোকটি পিছিয়ে বসা। তো সেই লোকটি হঠাৎ করে বলে ওঠে যে তুই তোর মতন রিক্সা চালাবি, তুই পিছন দিকে তাকাবি না, পিছনে তাকাইলে তোর ক্ষতি হতে পারে, তুই সরাসরি রেল স্টেশনে চল। সেই রিক্সাওয়ালা লোকটি ভাবে যে পিছে তাকাবই বা কেন, আর আমার ক্ষতি বা হবে কেন। ঠিক আছে, সে ভাবে যে আচ্ছা তার মতো সে থাক, আমার মতন আমি রিক্সাটি নিয়ে রেল স্টেশনে চলে আসি। সে রিক্সা চালাতে থাকে। হঠাৎ করে সে অনুভব করতে পারে যে তার প্যাডেল করতে, রিক্সা পায়ে চালিত রিক্সা যে প্যাডেলটা থাকে সেই প্যাডেলটা করতে তার খুব কষ্ট হচ্ছে এবং প্যাডেলটা মানে ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে যে রিক্সায় একজনের জায়গায় সে 3-4 জনকে নিয়ে রিক্সাটা চালাচ্ছে, তার অনেক কষ্ট হচ্ছে। তো সে কষ্ট করে প্যাডেল করতে থাকে। প্যাডেল করতে করতে হঠাৎ করে সে পিছন থেকে শব্দ পায় যে কেউ হাড্ডি চাবাচ্ছে, এরকম খটমট খটমট করে কিছু একটা খাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে খাবলায় খাবলায় খাচ্ছে, এরকম শব্দ তার কানে আসতে থাকে। তো তার রিক্সা চালাতে অনেক কষ্ট হচ্ছিল। তো সে আর ওগুলো 7-5 না ভেবে সে তার মতন করে জোরে জোরে রিক্সা প্যাডেল করতে থাকে। রাসেল ভাই এরকম প্যাডেল করতে করতে সে যখন রেল স্টেশনের সামনে এসে নেমে সে তখন অনেকটা মানে হাঁপিয়ে গেছে, তার গাটা ঘেমে গেছে। তো সে রিক্সা থেকে নেমে লোকটিকে এখন বলতে যাবে যে স্যার চলে আসছি। এটা বলতে যাওয়ার আগেই দেখা যে লোকটি রিক্সা থেকে নেমে তার রিক্সার সাইডে এসে দাঁড়িয়ে আছে। তো সে রিক্সার পিছনে তাকিয়ে দেখে কেউ নাই। তারপর সে যখন আবার তার পিছন দিকে ঘুরে দেখে লোকটি দাঁড়িয়ে আছে। তো সে লোকটির দিকে যখন যখন তার লোকটির দিকে যায় যে তার ভাড়াটা নেওয়ার জন্য, সে দেখতে পায় যে সে লোকটির মুখে রক্ত এবং তার হাতে একটা মানুষের হাত, এবং সেটা একটা কাফনের কাপড় থেকে সে হাতটি দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে সে কবরস্থান থেকে হাতটি তুলে নিয়ে এসে রিক্সা থেকে আস্তে আস্তে সেটা খাইছে এবং বাকি যেটুক আছে সেটা তার হাতে সে ধরে আছে। এই জিনিসটা দেখার সাথে সাথেই সেই রিক্সাওয়ালা লোকটি প্রচন্ড ভয় পায় এবং সে কোনো কিছু ভেবে ওঠার আগেই সে অজ্ঞান হয়ে যায় সেখানে। তো রাসেল ভাই ঘটনাটা এখানে শেষ হলে পারতো, আসলে ঘটনাটা এখানে শেষ না। পরের দিন সকালে তাকে রেল স্টেশনে যারা থাকে লোকজন এসে তাকে অজ্ঞান অবস্থায় পায় এবং তাকে উদ্ধার করে, মাথায় পানি টানি দেয়, দিয়ে বলে যে কি হয়েছে তোমার, তুমি এখানে অজ্ঞান হয়ে পড়ে আসো, তোমার রিক্সাটা এখানে এইভাবে রাস্তার মধ্যে আড়াআড়ি ভাবে রেখে দিছো। তো সে কাউকে কিছু বলে না, সে কাউকে কিছু না বলে যে আমাকে একটু বাসা পর্যন্ত রেখে আসে। পরে লোকজন তাকে ধরাধরি করে তাকে বাসা পর্যন্ত রেখে আসে। লোকটি বাসায় যাওয়ার পর থেকে তার জ্বর আসে, প্রচন্ড জ্বর, সে বিছানা থেকে উঠতে পারে না। তো 2-3 দিন পর তার জ্বর ভালো হয়ে যায়। তার জ্বর যখন ভালো হয় তখন তার সাথে কি হয়েছে সেগুলো সে একটু একটু মনে করতে থাকে এবং সে রিক্সার কাছে যায়, গিয়ে রিক্সা ভালো মতো দেখতে থাকে যে তার রিক্সায় কোথাও রক্তের কোনো চিহ্ন বা দাগ লেগে আছে কিনা। তো সে তেমন কিছু পায় না রিক্সায়। তো সে ভাবে যে যা হইছে
সে মনের ভুল ভেবে জিনিসটা সে মনের ভুল ভাবে এবং সে ভাবে যে রিক্সাটা পরিষ্কার করে রিক্সাটা ধুয়ে। রাসেল ভাই সে রিক্সাটা যখন ধুচ্ছে, আপনারা জানেন যে প্যাডেল রিক্সায় সিটটা তোলা যায়, সিটের নিচে কিছু রিক্সার কিছু জিনিসপত্র রাখার মতন একটা জায়গা আছে। সে যখন যাত্রী বসার ওই সিটটা যখন সে তোলে রিক্সাটা পরিষ্কার করার জন্য, সে দেখতে পায় সিটের নিচে খাম রাখা, খামে আরবি দিয়ে কিছু লেখা এবং খামের সাথে রক্তের একটা ছিটা ফোটা খামে সে দেখতে পায়। তো তখন তার সবকিছু মনে পড়ে যায় এবং সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে সাথে সাথে খামটি নেয়, খামটি নিয়ে খামটি খুলে দেখে যে খামের মধ্যে 3000 টাকা এবং খামে কিছু লেখা আরবি দিয়ে। সে সাথে সাথে খামটি নিয়ে তাদের যে মসজিদের ইমাম সাহেবের কাছে যায় এবং ইমাম সাহেবকে বলে যে এই খামে আরবি দিয়ে কি লেখা রয়েছে। তো ইমাম সাহেব লেখাটি দেখে ইমাম সাহেব প্রথমেই লোকটিকে প্রশ্ন করে, তুমি এই খামটি কোথায় পেয়েছো, তোমাকে এই খামটি কে দিয়েছে? আসলে লোকটি প্রথমে কিছু বলতে চায় না। তো সে ইমাম সাহেবকে প্রশ্ন করে যে না, এখানে খামে কি লেখা আছে আপনি আমাকে বলুন। ইমাম সাহেব বলে যে না, তোমাকে আমি বলবো না, তুমি আগে আমাকে বলো যে তুমি এই খামটা কোথায় পেয়েছো, তোমাকে এই খামটি কে দিয়েছে। আসলে ভাই এরকম একটা সময় ইমাম সাহেবের সাথে লোকটির একটু মানে জেদাজেদির ফলে ইমাম সাহেব বলে যে ঠিক আছে, খামে কি লেখা আছে আমি তোমাকে বলবো, কিন্তু তোমার যদি কিছু হয় তুমি আমাকে দোষারোপ করতে পারবে। সে লোকটি বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কি লেখা আছে। তখন ইমাম সাহেব বলে যে এই খামে আরবিতে লেখা আছে যে তুই আমার কোনো ক্ষতি করিসনি, আমিও তোর কোনো ক্ষতি করলাম না, তোকে আমি এই খামে তুই যে আমাকে নিয়ে গিয়েছিলি তোর পারিশ্রমিক হিসাবে আমি এটা তোকে দিলাম, এবং তুই তোর সাথে যেটা হয়েছে তুই এটা কাউকে বলবি না, বললে তোর অনেক বড় একটা ক্ষতি হবে। তো ইমাম সাহেব তাকে লোকটিকে এই কথা বলে। তো লোকটি ইমাম সাহেবের কাছ থেকে কথাটা শুনে এবং একটু ঘাবড়ে যায়। ইমাম সাহেব বলে তাকে যে তোমার সাথে কি হয়েছে, তুমি আমাকে পুরো কাহিনীটা বলো। তখন সে লোকটি ইমাম সাহেবকে পুরো কাহিনীটা বলে। তো ইমাম সাহেব বলে যে তুমি এই জিনিসটা আমার কাছ থেকে জোর করে শুনলে, তোমার যদি কোনো ক্ষতি হয় সেটার দায়ভার তুমি আমাকে দিতে পারবে না, এবং তুমি রাত করে আর রিক্সা চালিও না, রাত করে রিক্সা চালানো বাদ দাও। তো লোকটি এই কথা শুনে সেখান থেকে চলে আসে। এসে মানে লোকটির প্রচন্ড জ্বর আসে, বাসায় আসার পর থেকে লোকটির জ্বর। তো জ্বরটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো সে বিভিন্ন ডাক্তার দেখায়, বিভিন্ন ওষুধ খায়, কিন্তু সে লোকটির জ্বর ভালো হয় না। একটা পর্যায়ে সে লোকটি মারা যায়। তো রাসেল ভাই এই ছিল ঘটনা। এটি একটি সত্যি ঘটনা। রিক্সাওয়ালাটির ছেলের কাছ থেকে ঘটনাটা আমি শুনি। সবাই যদি ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার কাছে আরো বেশ কিছু ঘটনা আছে রাসেল ভাই, আমি আপনাকে আস্তে আস্তে পাঠাবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. ভূত
returns with Russell.